মুজিবের পথ ধরো। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। আমি ব্যক্তিগতভাবে হলে ছিলাম, কদিন আমার জ্বর ছিল, ওই গরমের মধ্যেও দুটো লেপ গায়ে দিয়ে আমি ছিলাম আর কি। আমার হঠাৎ মনে হলো আমি একটু রেডিওটা অন করি, কারণ প্রথমে কথাটা হলো কি যে অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত। এই শব্দটা শোনার পর আমি আর ওখানে নাই, ডাইনিং রুমের ওদিকে যে শুধু হাত তুলে চিৎকার করে বললাম যে অধিবেশন স্থগিত। আমি বটতলায় যাচ্ছি, আমি আর কাউকে কিচ্ছু বলি নাই যে তোমরা আসো কিংবা এ করো তা করো। তখন হলে থাকতো 500 মেয়ে মাত্র, তার মধ্যে 100 মেয়ে মিছিলে চলে আসছে। 7ই মার্চে সভা হবে সরারদি উদ্যানে, এবং সেইখানে যাওয়ার জন্য পাড়ায় পাড়ায় কিন্তু একটা আমার বাসা ছিল নয়াপল্টন, তখন আমাদের কলেজ চলছে না, কলেজের ক্লাস বন্ধ হয়ে গেছে। কাজেই আমি ওই পাড়ায় যেসব মেয়েরা আছে তাদেরকে অর্গানাইজ করি, আমার মা মহিলা পরিষদ করতো, সে মহিলাদেরকে অর্গানাইজ করে, এবং যেতে হবে, আমাদের সবাইকে যেতে হবে। আমার মনে আছে যে আমরা 4 জন হেঁটে প্রেস ক্লাব থেকে রেসকোর্স ময়দানে আসলাম, এসে মঞ্চের উত্তর পাশে একটা কিছুটা দূরত্বে আমরা দাঁড়ালাম। আমরা জিনিসটা ওখান থেকে শুনতে চাই এবং প্রত্যক্ষ করতে চাই যে আজকের দিনটা কিভাবে তৈরি হয়। এবং যখন এসছেন তার আগে পর্যন্ত উপস্থিত যে জনতা, বিশাল জনতা, এই জনতা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাটের বাটে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এর মধ্যে কিন্তু কোনো রকমের রাজনৈতিক বিরোধিতা, কোনো মতবিরোধ, কোনো কিছুই প্রকাশ পায়নি। আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছি তখন আমি সামনে পিছনে তাকিয়ে দেখি মানুষ যারা পথচারী তারাও আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। এভাবে বিরাট একটা লোক সংখ্যার উপস্থিতি আমরা নিয়ে গেলাম রমনার মাঠে। আমি আসলে রেসকোর্স পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমি এই যে এখন যেটা মৎস্য ভবনের ওখানে যে পেট্রোল পাম্পটা, ওখানে যে গাছ ছিল, ওখানে আমি দাঁড়িয়েছিলাম। আর সেটার একটা কারণও ছিল যে আমি আগের থেকে যাই না, সে সময় আসলে আমার সন্তান সম্ভবা ছিলাম আমি, তো তখন সে সময় বেশি ভিড়ে যাব না এটা ভেবেই আমি একটু দেরি করে রওনা হয়েছি, এবং যত দূর যেতে পারি তত দূর যাব এটা ভেবে। নর্মালি রেসকোর্স উপচায় মৎস্য ভবনে চলে এসেছিল, আর মাইকও তো ছিল ওখানে, গাছের উপরে একদম থুক লোক ছিল। রেসকোর্স পুরা ভরে গেছে, ইউনিভার্সিটি ছাড়িয়ে এদিকে ইউনিভার্সিটির, এদিকে মৎস্য ভবন, ওইদিকে শান্তিনগর, ওইদিকেও চলে গেছে লাইন। আমরা ইউনিভার্সিটি থেকে এসে মিছিল করে পেছন দিকেই ছিলাম, কিন্তু পুরান ঢাকা এবং নদীর ওপার থেকে আরও লক্ষ লক্ষ মানুষ এইটা ছাপিয়ে যেয়ে কার্জন হল পর্যন্ত আরও পেছন দিকে চলে গিয়েছিল। তখনকার সাউন্ড সিস্টেম সবচেয়ে সেরা ব্যবস্থাপনা সত্ত্বেও সকলকে সন্তুষ্ট করার মতো উপযুক্ত ছিল না। ওর জন্য সমস্ত মাঠ গিজগিজ করছিল মানুষের ভেতরে। তার ভেতরে যেখানে মাইক স্ট্যান্ডগুলো, হর্নগুলো আছে, সেই হর্নগুলোর চতুর্দিকে এমন ভিড়, মানুষ শোনার জন্য প্রত্যেকটা শব্দ এবং উচ্চারণ একটাও যেন তার কান থেকে দূরে না যায়। আমার ভাইরা তো বহু আগেই গিয়ে বসা ছিল। একজন তখন পিপল পত্রিকার ফটোগ্রাফার ছিল, সে ছবি তোলার জন্য গাছের উপরে বসা ছিল। আর একজন ভাই, সে পিপল পত্রিকা এমনিতে কাজ করতো, সেও ওই ময়দানে ছিল। ওই সময় টেলিফোনে শোনা যাবে এরকম একটা কথা বলে গিয়েছিল আমার ভাই, যে ফোন উঠালেই শুনবি যে বঙ্গবন্ধুর ভাষণ শোনা যায়, এবং সেটা আমি শুনেও ছিলাম। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। এই যে 18 মিনিটের একটা বক্তৃতা, এই বক্তৃতার ভাষণের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আহ্বান আমাদেরকে উজ্জীবিত করেছে। এবং যখন ভাষণ শেষ হলো তখন আমরা ফিরে গেলাম, তখন আমাদের মনের মধ্যে একটা প্রস্তুতি যে আমাদের যুদ্ধ শুরু হয়েছে এবং আমাদের যুদ্ধটা করতে হবে। জীবনের তরে রাস্তা
ঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। এখনো পর্যন্ত গায়ে কাটা দেয়। সেই যে স্পিরিট, একটা লোক একটা দেশকে উত্তাল করে দিতে পারে। চিন্তা করা জানে যে আমাদের ভাগ্য এতটা ভালো যে আমরা ওনার মতো নেতৃত্ব পেয়েছিলাম। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 7ই মার্চে যে ছিল না রেস কোর্সে, সে বোঝাতে পারবে না আসলে 7ই মার্চ কি ছিল। আমরা সকাল থেকেই সবাই সেখানে হাজির। পরিপূর্ণ রেস কোর্সের মাঠ, সেটাকে কিন্তু আমি আর কখনো এরকম পরিপূর্ণ দেখিনি। বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকমের স্লোগান, সব ছাপিয়ে জয় বাংলা স্লোগান এবং বঙ্গবন্ধুর বক্তৃতা। আমরা যারা ছিলাম, যখন তিনি স্বাধীনতার সংগ্রাম বললেন, আমাদের হর্ষে আমরা ফেটে পড়লাম। আজ পিছন ফিরে দেখে মনে হয় যে তিনি একটা বিজ্ঞ জনচিত কাজই করেছিলেন। দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। এর ফলে আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছিল এই কারণে যে বাংলাদেশের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়াতে বাংলাদেশ যুদ্ধে নিয়েছে। আমার আজ যেই মুহূর্তে বঙ্গবন্ধুর ভাষণ শুরু হলো, ভীষণভাবে নীরব হয়ে গেল এবং সকলে খুবই মনোযোগের সাথে শুনছে এবং তার বক্তব্যগুলা, সমস্ত কথাগুলো সকলে শুনছে এবং অনুধাবন করছে এবং সাথে সাথে ঠিক করে নিচ্ছে যে আমার কি করতে হবে। সেদিনের সমাবেশের চিহ্ন ছিল খুব অদ্ভুত রকম। হ্যাঁ, এই যে ছিল একটা, কারোর হাতে বৈঠা ছিল, কারোর হাতে দাব উঠেছিল, কারোর হাতে লাঙ্গল ছিল। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। এত বিশাল সমাবেশ যে কল্পনারও বাইরে। আমার ইচ্ছা ছিল স্টেজে অর্থাৎ মঞ্চে যে আমি ছবিটা তুলব। নিরাপত্তা জনিত কারণে মঞ্চে আমার পক্ষে যাওয়া সম্ভব হলো না, কিন্তু ওখান থেকে আমার যে ক্যামেরা, সেই ক্যামেরার দিকে ছবি আমি তুলতে পারবো না। এই চিন্তা করে আমি ওই বট গাছের নিচে যে ডিবিটা আছে, ডিবিটার উপরে গেলাম। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ছিল না, সাধারণ লেন্সে ছিল। তখন এত বড় জনসমাবেশ একটা স্ন্যাপ নেওয়া সম্ভব ছিল না, 3-4টে স্ন্যাপ নেই। যে ছবি তুলেছিলাম সে এলো এই বট গাছটা, বট গাছটার শিকড়গুলো ঝুলে আছে, ওই যে বট গাছটা। আর বঙ্গবন্ধুর ক্লোজ কোনো ছবি আমি নিতে পারলাম না, এটা আমার সাথে বেশি কষ্ট হয়। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকার রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। আমরা যখন গেলাম আসলে তার অনেক আগেই সমস্ত লোকারণ্য, মাইক ছিল, কাজেই আমরা যে পরিষ্কারভাবে স্টেজ দেখতে পাচ্ছি তা কিন্তু না, এবং সবাই সেটা চাচ্ছেও না। সকলে কথাটা শুনতে চাচ্ছে এবং কথা কিন্তু শোনা যাচ্ছে। আমরা জানতাম যে মানুষ যাবে, এত মানুষ হবে সেটা আমরা ভাবিনি, কারণ এত মানুষ তো আগে আমরা দেখিনি। গ্রামে গঞ্জে থেকে শুরু করে নৌকার বৈঠা, বাঁশ, সমস্ত কিছু নিয়ে মানুষ হাজির। একটাই স্লোগান সম্মিলিত, সেটা হচ্ছে জয় বাংলা। জয় বাংলা। আমরা আশা করছিলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করবেন, যেভাবেই হোক, যে প্রকারে হোক। স্বাধীনতার কথাটা তো তিনি বলেছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেটি আমাদের কাছে ছিল স্বাধীনতার ডাক।
সমস্ত এলাকা জুড়ে মানুষের লোকারণ্য, তার ভেতরে জন অরণ্যের ভেতরে বক্তৃতা করেছেন। মুজিব ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বঙ্গবন্ধু যখন আসলেন, মঞ্চে উঠলেন, হাত নাড়লেন, তিনি তখন সমস্ত জনতা ওই একই স্লোগান ধ্বনিত করছে, আর তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। স্বাধীন বাংলার জাতির পিতা। এই যে স্লোগান দিতে আরম্ভ করলো, সমস্ত ময়দানটার আকাশ বাতাস মুখরিত করে তারা এই স্লোগানগুলো দিলেন। কিন্তু সেই দিন 7ই মার্চের রেসকোর্স ময়দান আজও আমার কাছে একটি অভাবিতপূর্ব সমাবেশের একটি চিত্র হিসেবে আমি কল্পনা করি। যে মুহূর্তে বলবে আমরা স্বাধীন, সেই মুহূর্তে গুলি ছাড়ো, এইটা তো নিশ্চয়ই অর্ডার ছিল। কেন সেটা যদি না বলে যে আমরা এই মুহূর্তে থেকে স্বাধীন, তখন তো কোনো অপরাধ করেছে কেউ বলতে পারা যায় না। আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। তো এই উপলব্ধি বঙ্গবন্ধুর ছিল, আমাদেরকে উনি বলেছেন, আমরা আলোচনার মধ্যে বলছি যে আমি সব কিছুই বলবো, বোঝার বাকি কিছু থাকবে না। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। সমস্ত দেশবাসী অপেক্ষা করেছিল যে বঙ্গবন্ধু কি বলেন। মানুষের আশা যে আমরা এখন স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে দিয়েছি, বঙ্গবন্ধু সেই অনুযায়ী আমাদের নির্দেশনা দিবেন। একতরফা স্বাধীনতা ঘোষণা হতো, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু বলতো যে এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। তিনি একতরফা স্বাধীনতা ঘোষণা না করেও তিনি কিন্তু মানুষকে বলে দিলেন যে সশস্ত্র সংগ্রাম আসন্ন। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে, এবং যদি হুকুম দেবার নাও পারি, তোমরা যার যা কিছু আছে তাই নিয়ে তৈরি হয়ে যাও, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তাদের ভাতে মারবো, পানিতে মারবো। তিনি কিন্তু সমস্ত করণীয় সম্পর্কে তিনি নির্দেশনা দিয়ে দিলেন। এই যে ভাষণটার কথা রাখলেন, তার শব্দচয়ন শুধু না, তার যদি আপনি বডি ল্যাঙ্গুয়েজও সেদিন দেখে থাকেন, তার অঙ্গুলি হেলনি যদি আপনারা দেখে থাকেন, তাইলে দেখবেন তার মুখভঙ্গি যদি দেখে থাকেন, চারিদিকে তাকানো, আঙ্গুলি হেলনি। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। ওনার ভাষণের মধ্যে যে জিনিসটা এসেছে, আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি 7ই মার্চে বাঙালি জাতিকে সেই সময় উনি ইউনাইটেড করেছেন, একসাথে এনেছেন এক জায়গায়। আপনার মন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? তখন তো অনেক দল ছিল, এবং সেই দলের লোকেরাও তার এই ভাষণের পরে সারা জাতি তার পেছনে এসেছে সেদিন, এবং এইটাই তার বড় সাফল্য। যেটা উনি ভালো মনে করেছেন এই জাতির জন্য, সেই কথাগুলি আমাদেরকে শুনিয়েছেন, এবং পরবর্তী কি করণীয় সেই নির্দেশনাও তিনি সেই দিন দিয়েছেন। এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। এরকম একটা ভাষণ দিয়েছেন যে পাকিস্তানি সামরিক জান্তাকে পর্যন্ত কোনো সুযোগ দেয় নাই, অথচ মানুষ বুঝে নিয়েছে যে কি করতে হবে। রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। এই ভাষণের সবচেয়ে চমৎকার দিক হচ্ছে, যেটা নিয়ে বেশি আলোচিত হয় না, যে উনি
ওনার এই বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা ঘোষণাও করেছেন, কিন্তু পাকিস্তানের কোনো আইন লঙ্ঘন করেননি। ওনার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহিতার মামলা করা সম্ভব হয়নি। এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস 1952 সালে রক্ত দিয়েছি। 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মাশাআল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। বারবার ইলেকশনে জিতেও আমরা ক্ষমতায় যেতে পারি নাই। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। ইতিহাসটা বলার পরে তারপরে বললেন, আমি সবচেয়ে বড় দলের সম্ভাব্য প্রধানমন্ত্রী, আমার সাথে আলোচনা না করে ভুট্টোর সাথে গোপন পরামর্শ করে ইয়াহিয়া সাহেব অ্যাসেম্বলির অধিবেশন বন্ধ করে দিলেন। জাতীয় পরিষদের অধিবেশন দেন, তিনি আমার কথা রাখলেন না। তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মাসে হবে, তিনি মানে নিলেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা, যিনি একটা ছোট দলের নেতা। এই কথা বলার পরে উনি তার সেনাবাহিনীকে বললেন, তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। বর্তমান সময়ের নেতারা যেমন কর্মীদেরকে উস্কানি দেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর আক্রমণের জন্য, ডিফারেন্সটা দেখেন একজন জাতীয় নেতার সাথে আমাদের বর্তমান নেতাদের। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। ছোটকাল থেকে মানুষের ভিতরে আইন মানার একটা প্রবণতা থাকে, আইনের প্রতি শ্রদ্ধা। বঙ্গবন্ধু বলছেন সব কিছু ঠিক আছে, তুমি যদি এগুলো মানো আমি অ্যাসেম্বলিতে বসবো। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। এই বক্তৃতা শেষ হওয়ার পরে বাংলাদেশের যত অ্যাম্বাসেডর হাই কমিশন আছে মুহূর্তের ভিতরে কন্টেন্টটা তাদের সরকারের কাছে পাঠিয়েছে। সম্ভাব্য রিয়াকশনটা কি, উনি কোনো আইন অমান্য খটকারী সিদ্ধান্ত নিয়েছেন কিনা, এগুলো বিদেশিরা খুব সাংঘাতিকভাবে মনোযোগ দিয়ে দেখেছে। এই 19 মিনিটে ভাষণের মধ্যে তিনি পূর্বাপর বিশ্লেষণ করলেন। পাকিস্তান সেনাবাহিনী আমাদের উপরে জুলুম এবং নির্যাতন করছে, মানুষ হত্যা করছে, এর সমস্ত কিছু বর্ণনা দিয়ে তিনি যখন বললেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। প্রত্যেকটি বাক্যে এক একটা করে নির্দেশ তিনি দিচ্ছেন। সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগের নেতা হিসাবে উনার যে দায়িত্ব, সে দায়িত্বটাই ছিল, আমি যদি হুকুম দেবার নাও পারি তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। 7 মার্চের পরবর্তীতে আমরা কিন্তু রাইফেল ট্রেনিং নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে, যে ছবিটা এখনো জাতীয় জাদুঘরে, মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখা যাচ্ছে। সেখানে আমার কলেজের অনেক মেয়ে অংশ নেয় এবং তখন বিশ্ববিদ্যালয়ের নেত্রী যারা ছিল তারাও অংশ নেয়। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা তো সবাই স্বীকার করে দেশে বিদেশে, যেটা একটা ঐতিহাসিক ভাষণ ছিল। আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে
আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। যেটা 7.5 কোটি মানুষ, নিরস্ত্র মানুষ, তাদেরকে সেই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করলো, সংঘবদ্ধ করলো, যোদ্ধাতে পরিণত করলো, বিজয়ী যোদ্ধাতে পরিণত করলো। আমাদের স্বাধীনতা তো একদম যে মূল্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার স্বীকৃতি না পেয়ে তো মানে পায় না। আমি তো বলেছিলাম না, স্বীকৃতি তো হয়ে গেছে, এত লোক মানে জীবন দিয়ে দাঁড়িয়ে গেছে, এটাকে স্বীকৃতি না দেওয়ার কোনো অর্থই হয় না। কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। মানুষকে পুরো বিদ্যুতায়িত করেছিল। আরও অনেক বক্তৃতা আছে পৃথিবীতে, কিন্তু স্বাধীনতার আহ্বান জানানো এই ধরনের বক্তৃতার সংখ্যা খুব কম, যেটা সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। ইউনেস্কো দেরিতে হলেও সেটাকে মর্যাদা দিয়েছে, আন্তর্জাতিক মর্যাদা না দিলেও কিছু আসে যায় না। বাঙালির কাছে আজকে চতুর্থ ভাষা বাংলা পৃথিবীর। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। এখন আমার কাছে খুব ভালো লাগে, যেটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এবং আমার ছবিটা তার সাক্ষী। এটা আমার কাছে দারুণ, মানে আমি নিজেকে গর্বিত একজন বাঙালি হিসাবে আমি খুব গর্ববোধ করি। আমি তো বলবো যে শুধু অহংকার বললেই হবে না, এটা গর্ব, গৌরব। কারণ এই গৌরবটা মানে কতটা মানে বিশাল, এটা মুখে বলে বোঝানো যাবে না। 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আর এই বক্তৃতাটি হচ্ছে অলিখিত, আজকে এটি হেরিটেজ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। এটা শুধুমাত্র মানে আমাদের গৌরব নয়, আমি মনে করি এটা আন্তর্জাতিকভাবে বিশ্বের গৌরব। জাতিসংঘ থেকে যিনি সারা বিশ্বে বাংলা ভাষায় কথা বলে ভাষণ দিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতএব আমাদের 7ই মার্চের ভাষণ আমাদের গর্ব, আমাদের শিরোপা, আমাদের জাতিসত্তার অহংকার। এই ভাষণ যে আন্তর্জাতিক স্বীকৃতি পেল, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা স্বীকৃতি এবং এটা অনেক আগেই পাওয়া উচিত ছিল। আমার কাছে মনে হয় যেটা, যে আমরা যখন পাকিস্তানে ছিলাম তখন কিন্তু দেশপ্রেম বলতে আমরা বুঝতাম যে পাঞ্জাবিদের বিরুদ্ধে আন্দোলন করা, কিন্তু আপনারা এখন বুঝছেন দেশপ্রেম মানে বাংলাদেশটাকে গড়ে তোলা। কাজে এই যে একটা পরিবর্তন, মনে হয় যেটা খুবই আমাদের বড় একটা অর্জন। মায়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। এটা ঐতিহাসিক তাৎপর্য অর্জন করে তখনই যখন ইতিহাস নির্মাণে এইটা একটা ভূমিকা পালন করে। সেই ইতিহাস কেবলমাত্র 7ই মার্চে তৈরি হয়নি, সেই ইতিহাস তৈরি হয়েছে দশকের পর দশক ধরে। এই বাঙালি জাতি যে লড়াই করেছে আত্মনিয়ন্ত্রণের জন্য, সেই সংগ্রামের ধারাবাহিকতায় কিন্তু ইতিহাসের সোপানটা তৈরি হয়েছে, যার শীর্ষ বিন্দু হিসাবে আমরা 9 মাসের মুক্তিযুদ্ধ পরিচালনা করে দেশকে হানাদার বাহিনী মুক্ত করে আমাদের দেশকে স্বাধীন করেছিলাম। এবং সেই অসীম সাহসী ঐতিহাসিক আন্দোলনকে পরিচালনা করার ভাষণ হতে পারার কারণেই এই ভাষণটা ঐতিহাসিক তাৎপর্য অর্জন করতে সক্ষম। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। বীর বাঙালি অস্ত্র ধরো।